একটা ফৌজদারি মামলায় চার্জ গঠন হয়ে যাওয়ার পরে আসলে আমাদের কি কি করণীয় থাকে বা কি কি বিষয় আমাদের আসলে মাথায় রেখে পরবর্তী স্টেপ গুলোতে আগাতে হবে বা পরবর্তী স্টেপ গুলো ফলো করতে হবে, এই বিষয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট, বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, এটা খুবই কমন একটা ব্যাপার। আমাদের আশেপাশে আমরা এরকম ঘটনা প্রায়ই হতে দেখি বা এরকম ঘটনা নিয়ে বা এরকম প্রবলেম নিয়ে মানুষকে ডিল করতে দেখি, যে দেখা গেল আমাদের এগেনস্টে একটা ফৌজদারি মামলা হয়েছে। সেই ফৌজদারি মামলা আমাদের এগেনস্টে হওয়ার পরে একটা তদন্ত হয়েছে। তদন্ত হওয়ার পরে তদন্তকারী কর্মকর্তা দেখা গেল যে আমাদের এগেনস্টে ফাইনাল রিপোর্ট না দিয়ে একটা চার্জশিট দিল, অর্থাৎ আমাদের এগেনস্টে যে ঘটনার সত্যতা পাওয়া গেছে এই মর্মে একটা প্রতিবেদন দিল। তো এরকম প্রতিবেদন যদি তদন্তকারী কর্মকর্তা আদালতের বরাবর দাখিল করার পরে কিন্তু আমাদের যেটা করণীয় থাকে সেটা হচ্ছে, আমরা কিন্তু এই যে চার্জ গঠনের জন্য যে দিন ধার্য থাকে সেই দিনে কিন্তু আমরা একটা ডিসচার্জ পিটিশন দেই। অর্থাৎ হচ্ছে আমরা এই যে চার্জ গঠনটা হয়েছে বা চার্জ আমাদের এগেনস্টে যে এই রিপোর্টটা এসেছে সেটাকে আমরা ডিনাই করার জন্য কিন্তু একটা পিটিশন আকারে দেই, যে আমরা আসলে এর সাথে সম্পৃক্ত না, এই যে চার্জ গঠনটা হয়েছে বা রিপোর্টটা এসেছে সেটা আমরা মানি না। এই মর্মে একটা পিটিশন আমরা আদালতে বরাবর দাখিল করি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি যৌক্তিক ভাবে আদালতকে এই ব্যাপারটা বুঝাতে পারি, উপস্থাপন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা আদালত থেকে আমরা এই ডিসচার্জ পিটিশনটা মঞ্জুর করাতে পারি এবং আমরা কিন্তু মামলা থেকে অব্যাহতি পেতে পারি, অর্থাৎ আমাদেরকে ডিসচার্জ করে দেওয়া হয় এই মামলা থেকে। তো আপনার ওই ডিসচার্জ পিটিশনটা যদি নামঞ্জুর করা হয়, সেক্ষেত্রে আমরা দুটা জিনিস ফলো করতে পারি, অর্থাৎ দুটা স্টেপ আমরা কিন্তু আমাদের সামনে প্রতীয়মান রয়েছে বা আমরা দেখতে পাই যে দুটা স্টেপ ফলো করা যায়। প্রথমত হচ্ছে, আপনি এই যে ডিসচার্জ পিটিশনটা নামঞ্জুর করা হয়েছে সেটার এগেইনস্টে কিন্তু আপনি রিভিশন দায়ের করতে পারবেন। অর্থাৎ যদি ম্যাজিস্ট্রেট আদালত থেকে এরকম ডিসচার্জ পিটিশন নামঞ্জুর করা হয়, আপনি কিন্তু দায়ের আদালতে রিভিশন করতে পারবেন। এবং যদি দায়ের আদালত থেকে এরকম করা হয়, আপনি কিন্তু হাইকোর্টের বরাবর হচ্ছে এই রিভিশন পিটিশন দায়ের করতে পারবেন। এবং দ্বিতীয়ত, অর্থাৎ হচ্ছে সেকেন্ড যে প্রসিডিউরটা আমরা ফলো করি সেটা কিন্তু এরকম হয় যে, আপনি এই ডিসচার্জ পিটিশনটাকে যে নামঞ্জুর করা হয়েছে সেটার এগেইনস্টে রিভিশনে না গিয়ে আপনি কিন্তু মামলার যে পুরোপুরি কার্যক্রম যেটা রয়েছে, অর্থাৎ হচ্ছে প্রসিডিংস যেটা রয়েছে আপনার এগেইনস্টে, সেই সম্পূর্ণ কার্যক্রমটা কিন্তু বাতিল চেয়ে আপনি 561A অনুযায়ী মহামান্য হাইকোর্টের বরাবর আপনি কিন্তু কোয়াশমেন্ট আসতে পারেন। অর্থাৎ হচ্ছে কোয়াশমেন্টের মাধ্যমে কিন্তু আপনার এগেইনস্টে যে প্রসিডিংসটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আদালত থেকে বাতিল চাইতে পারেন। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। অর্থাৎ হচ্ছে সেকেন্ড স্টেপ বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার দুইটা অপশন অ্যাভেলেবেল। আপনি হয় রিভিশন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এই যে কোয়াশমেন্ট করতে পারবেন। এবং আর একটা জিনিস এখানে বলে রাখা ভালো, ধরেন আপনি রিভিশন করলেন, সরাসরি প্রসিডিংসটা বাদে না গেলেন, সেক্ষেত্রে কিন্তু রিভিশন করার পরে সে রিভিশন আদালতে যদি আপনার এগেইনস্টে যদি এটা আসে, অর্থাৎ আপনি যদি সংক্ষুব্ধ হন আদালতের আদেশে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু আপনি 561 অনুযায়ী আপনি হচ্ছে হাইকোর্ট বিভাগে হচ্ছে আবেদন করতে পারবেন। তো এই প্রসিডিউর গুলো বা স্টেপ গুলো আমাদের জন্য আসলে অ্যাভেলেবেল থাকে যদি আমাদের এগেইনস্টে চার্জ ফ্রেম করা হয় এবং পরবর্তী স্টেপে যদি ডিসচার্জ পিটিশনটা নামঞ্জুর করা হয়। তো এই স্টেপ গুলো ফলো করার মাধ্যমে কিন্তু আপনি আপনার মামলাটাকে মোকাবেলা করতে পারবেন। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।